প্রিয় ছাত্রছাত্রীরা, জবস উইথ এসএমসের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সকলে ভালোই আছো। তো দেখো, আমাদের হিস্ট্রির মধ্যযুগের যে দিল্লি সুলতানির যে সিরিজ শুরু হয়েছিল তার আজকে সেকেন্ড ক্লাস। এর আগের ক্লাসে তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো তারা জানবে যে আমি দিল্লি সুলতানির প্রথম ভাগটা অর্থাৎ মোহাম্মদ ঘুরি কে ছিলেন এবং তার সম্পর্কে বিভিন্ন ডিটেলস আলোচনা, তার পাশাপাশি দাস বংশ সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। তো আগের ভিডিওটি যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা গিয়ে আগের ভিডিওটি দেখে নিতে পারো। তো দেখো, আজকে আমি মেনলি তোমাদের সাথে খলজি বংশ নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা দাস বংশ পড়েছি এবং দিল্লি সুলতানি টোটাল কতগুলি বংশ হয় এবং সেই বংশের সময়কালও আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তো দেখো, আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে খলজি বংশ। তো দেখো, খলজি বংশ থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কী এসেছে, এই সমস্ত বিষয় নিয়েই তোমাদের সাথে আমি আলোচনা করে নেব। তো দেখো, আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখো, আজকের প্রথমেই কী বললাম, আলোচ্য বিষয় হচ্ছে খলজি বংশ। খলজি বংশের সময়কাল কত? 1209 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত খলজি বংশ কী করেছিল? দিল্লি সুলতানিতে শাসন করেছিল। এবার খলজি বংশের বিভিন্ন যে উল্লেখযোগ্য শাসক আছে তাদের মধ্যে প্রথমেই কে আসেন? জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি কে ছিলেন? দেখো, জালালউদ্দিন খলজি ছিলেন কে ছিলেন? খলজি বংশের প্রতিষ্ঠাতা। অর্থাৎ খলজি বংশের যদি তোমাদের এক্সামে প্রশ্ন আসে যে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু জালালউদ্দিন খলজি। এবং জালালউদ্দিন খলজি শাসনকাল কত ছিল? দেখো, 1290 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত জালালউদ্দিন খলজি কিন্তু শাসন কার্য সম্পাদন করেছিল। নেক্সট দেখো, জালালউদ্দিন খলজি সম্পর্কে কী বলা আছে? ইনি সিদ্দি মৌলাকে হত্যা করেন। এর থেকে বেশি কিছু তোমাদের কম্পিটিটিভ এক্সামে জালালউদ্দিন খলজি থেকে প্রশ্ন আসবে না। একটি মাত্রই প্রশ্ন আসে, সেটা হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে। নেক্সট দেখো, নেক্সট কী আছে দেখো, জালালউদ্দিনের পরে আছে দেখো আলাউদ্দিন খলজি। অর্থাৎ আলাউদ্দিন খলজির সময়কাল কত? 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লি সুলতানিতে শাসন করেছিলেন। দেখো, আলাউদ্দিন খলজির আসল নাম কি? আলাউদ্দিন খলজির আসল নাম হচ্ছে আলী গুরুসাব। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, তিনি কি সিকান্দার সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন? তিনি কি মনে করেছিলেন? তিনি প্রথমে মনে করেছিলেন যে তিনি বিশ্ব জয় করবেন। ঠিক আছে, সেই সময়ই তিনি কি করেছিলেন? এই দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার সানি উপাধিটি ধারণ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে মালিক কাফুর তাকে কি করেন? মালিক নায়েব উপাধিতে ভূষিত করেন। অর্থাৎ এই মালিক কাফুর কিন্তু মালিক নায়েব উপাধি দিয়েছিল। এখানে দুটো প্রশ্ন আসতে পারে যে মালিক নায়েব উপাধিটি কার ছিল, তখন অ্যান্সার হয়ে যাবে কি? আলাউদ্দিন খলজি। আবার আরেকটা প্রশ্ন কি আসতে পারে যে মালিক নায়েব উপাধিটি আলাউদ্দিন খলজিকে কে দিয়েছিল, তখন অ্যান্সার হয়ে যাবে মালিক কাফুর। নেক্সট দেখো, নেক্সট আমরা আলাউদ্দিন খলজি সম্পর্কে আর কী জানতে পারি? দেখো, নেক্সট আলাউদ্দিন খলজি সম্পর্কে বলেছে খলজি বংশের শ্রেষ্ঠ শাসক হলেন কে? আলাউদ্দিন খলজি। এটা কিন্তু মনে রাখবে। যদিও আমি তোমাদের প্রত্যেকটি বংশের শেষে দাস বংশের ভিডিওটি দেখেছো, তারা জানবে যে আমি প্রত্যেকটি ভিডিওর বা প্রত্যেকটি বংশের শেষে সেই বংশের প্রথম শাসক, শ্রেষ্ঠ শাসক এবং শেষ শাসক এইগুলি সম্পর্কে বলে দিই। তো আজকের ক্লাসেও আমি খলজি বংশের প্রথম, শ্রেষ্ঠ এবং শেষ শাসক সম্পর্কে তোমাদের আলোচনা করে দেবো। তো দেখো, খলজি বংশের শ্রেষ্ঠ শাসক কে? আলাউদ্দিন খলজি। নেক্সট, প্রথম শাসক আলাউদ্দিন খলজি হচ্ছেন প্রথম শাসক যিনি কী করেছিলেন? দক্ষিণ ভারত আক্রমণ করেছিলেন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আলাউদ্দিন খলজি ছিলেন যিনি প্রথম, তিনি কী করেছিলেন? দক্ষিণ ভারত আক্রমণ করেছিলেন। এই প্রশ্নটা তোমাদের এক্সামে এসেছে এবং ভবিষ্যতেও আসবে। নেক্সট দেখো কী বলছে, তিনি গুপ্তচর ব্যবস্থা পুনর্প্রবর্তিত করেন এবং বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন। ঠিক আছে, এর পাশাপাশি তিনি আরেকটি জিনিসও চালু করেছিলেন। সেটি কী বলতো? সেটি হচ্ছে বর্তমানে এখন রেশন ব্যবস্থা যেটা চলে আসছে, সেই রেশন ব্যবস্থা চালু কে করেছিলেন? এই রেশন ব্যবস্থা চালু করেছিলেন কিন্তু এই আলাউদ্দিন খলজি। এটাও কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে। নেক্সট পয়েন্ট কী বলেছে? তিনি দাগ অর্থাৎ ঘোড়ার চিহ্নিতকরণ এবং চেহারা অর্থাৎ সৈন্যদের বিবরণ লিপিবদ্ধ করা পদ্ধতি চালু করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো কী বলেছে। নেক্সট পয়েন্ট, তিনি কুতুব মিনারের প্রবেশের জন্য আলাই দরওয়াজা নির্মাণ করেন। বোঝা গেছে? তিনি কী করেছিলেন? কুতুব মিনারের প্রবেশের জন্য আলাই দরওয়াজা নির্মাণ করেন। আচ্ছা, এখানে তোমাদের আরেকটি প্রশ্ন বলে দিই। তোমাদের প্রশ্ন আছে কম্পিটিটিভ এক্সামে যে কুতুব মিনার কে প্রতিষ্ঠা করেছিলেন বা কে তৈরি করেছিলেন, তখন অ্যান্সার হয়ে যাবে কি? আমি আগের ক্লাসে আলোচনা করেছি, তবুও যারা দেখোনি তাদের জন্য বলে দিচ্ছি, সেটা হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। এবং সেই কুতুব মিনারের নির্মাণের কাজ শেষ করেছিলেন কে, সে সম্পর্কেও আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তো যারা দেখোনি, এই ধরনের প্রশ্নের অ্যান্সারগুলো জানার জন্য তোমরা সে আগের ভিডিওটি দেখে নেবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে তোমাদের বারবার এসেছে। দেখো, নেক্সট খলজি বংশের একজন উল্লেখযোগ্য শাসক হলেন কে?
মোবারক খলজি। মোবারক শাহ হচ্ছেন খলজি বংশের অন্যতম একজন শাসক, অর্থাৎ শেষ শাসকও বলা যায়। তার সময়কাল কত ছিল? 1316 থেকে 1330 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনিই হলেন খলজি বংশের শেষ শাসক। বোঝা গেছে? তো দেখো, খলজি বংশের এই 3টে শাসক সম্পর্কে মোটামুটি জেনে রাখা দরকার। একজন হচ্ছেন কে? দেখো, আমি তোমাদের এখানে ডিটেলসে লিখে আলোচনা করে দিচ্ছি। দেখো, যদি আমি বলি খলজি বংশের প্রথম শাসক কে ছিলেন? খলজি বংশের প্রথম শাসক ছিলেন হচ্ছে জালালউদ্দিন, তাই তো? আমি আগে পড়ে এলাম আমরা যে খলজি বংশের প্রথম শাসক ছিলেন কে? জালালউদ্দিন খলজি। ঠিক আছে, এই জালালউদ্দিন খলজি সম্পর্কে বিশেষ কিছু জানার আমাদের দরকার নেই, শুধু আমরা এইটুকুই জেনে রাখবো। দেখো, আমি পুরো বংশটা একটু সামারি তোমাদের আবার বলে দিচ্ছি। দেখো, এই জালালউদ্দিন খলজি থেকে কী মনে রাখবো? তার সময়কাল কত ছিল? 1290 থেকে 1320 পর্যন্ত খলজি বংশ দিল্লি সুলতানেতে শাসন করেছিল, এবং খলজি বংশের প্রথম শাসক ছিল জালালউদ্দিন খলজি। তাই জালালউদ্দিন খলজির কতদিন পর্যন্ত শাসন করেছিল? সে 1290 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানিতে শাসন করেছিল। নেক্সট দেখো কি শ্রেষ্ঠ শাসক। শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দেখো, শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি সম্পর্কে বেশ কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে অন্যতম হলো যে তিনি সিকান্দার সানি বা দিল্লি দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ধারণ করেছিলেন। এর পাশাপাশি মালিক কাফুর তাকে মালিক নায়েব উপাধি দিয়েছিলেন, এবং তার সময়কাল 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর পাশাপাশি আরও কিছু পয়েন্ট মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে তিনি দাগ ও চেহারার প্রচলন করেছিলেন এবং আলাই দরওয়াজা নির্মাণ করেন। এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। আলাউদ্দিন খলজি সম্পর্কে আরেকটি জিনিস তোমাদের বলে দিই, যদি প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় যে আমির খুসরু এই আমির খুসরুকে পৃষ্ঠপোষকতা কে করেন বলতে পারবে? এই আমির খুসরুর পৃষ্ঠপোষকতা কে করেছিলেন? আমির খুসরুর পৃষ্ঠপোষকতা করেছিলেন কিন্তু আলাউদ্দিন খলজি, যাকে কি বলা হয়? বাংলা তোতা পাখিও বলা হয়ে থাকে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। আমির খুসরু, বোঝা গেছে? আমির খুসরুকে তাহলে দুটো পয়েন্ট বললাম। আমির খুসরুর পৃষ্ঠপোষকতা করেন কে? আমির খুসরুর পৃষ্ঠপোষকতা করেন হচ্ছে আলাউদ্দিন খলজি। এবং বাংলা তোতা পাখি কাকে বলা হয়? তখন হয়ে যাবে কিন্তু তোমাদের এই আমির খুসরু। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তাহলে এই বংশের শেষ শাসককে। দেখো, আমরা যদি দেখি এই বংশের শেষ শাসক আমরা পড়ে এলাম। এই বংশের শেষ শাসক হচ্ছেন কে? মোবারক শাহ। ওকে, মোবারক শাহ হচ্ছেন এই বংশের শেষ শাসক। ওকে, তাহলে খলজি বংশ সম্পর্কে তোমরা এইটুকুই জেনে রাখবে, এর থেকে বেশি কিছু তোমাদের জানার দরকার নেই। কারণ কম্পিটিটিভ এক্সামে বা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সব জিনিস পড়ে কিন্তু কেউ কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারে না। কোন জিনিসটা পড়বো আর কোন জিনিসটা ছাড়বো, এই জিনিসটা তোমাদের জানতে হবে। তো দেখো, আমি যেভাবে তোমাদের পড়িয়ে যাচ্ছি এভাবে তোমরা পড়ে যাও, এর বাইরে তোমাদের খলজি বংশ থেকে আর কিছু পড়তে হবে না। নেক্সট দেখো, নেক্সট আজকের ক্লাসে আমরা যে বংশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি? তুগলক বংশ। তুগলক বংশের শাসনকাল কত? তুগলক বংশ দিল্লি সুলতানিতে 1321 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসন কার্য চালিয়ে গিয়েছিলেন। এবার তুগলক বংশের বিভিন্ন উল্লেখযোগ্য শাসক সম্পর্কে আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, দেখো, তুগলক বংশের প্রথম শাসক হচ্ছেন কে? গিয়াসউদ্দিন তুগলক, যার শাসনকাল হচ্ছে 1321 থেকে 1325 খ্রিস্টাব্দ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এই গিয়াসউদ্দিন তুগলকই। বোঝা গেছে? এটা কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন আসে যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। নেক্সট দেখো, এই গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম কী ছিল? এটা মনে রাখতে হবে তোমাদেরকে। এই গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম ছিল গাজী মালিক, মনে থাকবে। এবং আরও একটি গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে ইম্পর্টেন্ট বিষয় কি, যে গিয়াসউদ্দিন তুগলক কী করেছিলেন? তুগলকাবাদ শহর প্রতিষ্ঠা করেন। এই গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে এই 3টে পয়েন্ট মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট আমরা কোন শাসক সম্পর্কে পড়বো? নেক্সট আমরা মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে পড়ব। দেখো, মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল কত? 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানিতে তার শাসন কার্য সম্পাদন করেন। দেখো, এই মোহাম্মদ বিন তুগলককে কী কী বলা হতো? যেমন আমরা কুতুবউদ্দিন আইবকে পড়েছিলাম যে কুতুবউদ্দিন আইবককে লাখ বক্স, পাই বক্স, কোরআন খাওয়া বিভিন্ন নামে ডাকা হতো বা বিভিন্ন উপাধি দেওয়া হয়েছিল। সেরকম মোহাম্মদ বিন তুগলককে কী বলা হতো? পাগল শাসক, মূর্খ শাসক প্রভৃতি নামে কিন্তু ডাকা হতো। এবং নেক্সট পয়েন্ট কী বলেছে দেখো, তিনি উলুগু খাঁ উপাধি
ধারণ করেন। এটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা কিন্তু এসেছে। নেক্সট দেখো, তিনি কৃষি ব্যবস্থার উন্নতির জন্য দিওয়ানি আমির কোহি বিভাগ তৈরি করেছিলেন। অর্থাৎ কৃষি ব্যবস্থার উন্নতির জন্য একটা বিভাগ তৈরি করেছিলেন, সেই বিভাগটির নাম কি? দিওয়ানি আমির কোহি। বোঝা গেছে? এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো নেক্সট পয়েন্ট কি বলেছে তোমাদের। নেক্সট দেখো বলেছে তিনি দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেন। দেখো এখান থেকে বলে রাখি, প্রথমে তুগলক বংশের রাজধানী কোথায় ছিল? দিল্লি। কিন্তু পরবর্তীকালে এই গিয়াসুদ্দিন তুগলকের পরবর্তী শাসক যেটা হচ্ছেন কে? মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলক কিন্তু দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানীটা স্থানান্তর করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন। তিনি শেষ পর্যন্ত করতে পারেননি। কারণ কি হচ্ছে? কারণ দিল্লি থেকে এই দেবগিরি বা দৌলতাবাদের ডিস্টেন্স ছিল অনেক বেশি। তো সমস্ত জনগণকে অর্থাৎ রাজ্যের প্রজাদেরকে, রাজ্যের সৈন্যবাহিনী এবং সমস্ত কিছুকে কী করতে হয়েছিল? তারপরে দিল্লি থেকে দৌলতাবাদ ট্রান্সফার করতে হচ্ছিল বা স্থানান্তরিত করতে হচ্ছিল। এটা কোনোদিন সম্ভব ছিল না। তাই মধ্য রাস্তাতেই বিভিন্ন তাদের ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হয়। কীভাবে? যেমন বিভিন্ন জনগণ বা প্রজারা মারা যেতে থাকে। তারা যে সমস্ত ঘোড়া বা হাতি এইগুলোতে নিয়ে যাচ্ছিলেন দিল্লি থেকে তাদেরও শরীর অসুস্থ হয়ে যায় বা মারা যায়। এর ফলে তারা কি করেন? আর দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। কিন্তু যদি তোমাদের প্রশ্ন আসে যে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী কে স্থানান্তর করেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? মোহাম্মদ বিন তুগলক। বা আবার ঘুরিয়েও প্রশ্নটা আসতে পারে যে মোহাম্মদ বিন তুগলক কী করেছিল? দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তর করেছিলেন? সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে দেবগিরি বা দৌলতাবাদ। পরবর্তীকালে এই দেবগিরির নামটাই দেওয়া হয়েছিল দৌলতাবাদ। ঠিক আছে? এখান থেকে আরও একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট কি? এখান থেকে আরও একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে এই ইবন বতুটা। এই ব্যক্তিটি সম্পর্কে বেশ কিছু ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিও শেষে। তার আগে এখানে এইটুকুই পড়ে রাখো যে ইবন বতুটা কি এসেছিলেন? কার আমলে ভারতে এসেছিলেন? এই মোহাম্মদ বিন তুগলকের আমলেই কিন্তু ভারতে এসেছিলেন। এবং ভিডিও শেষে আমি ইবন বতুটা সম্পর্কে আরও কিছু বিষয় বলে দিচ্ছি যে তিনি কোন দেশের লোক ছিলেন বা ডিটেলস আমি ইবন বতুটা সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। নেক্সট দেখো, নেক্সট আমাদের পরের শাসক কী আছে তুগলক বংশের? তুগলক বংশের পরের শাসক আছে হচ্ছে ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলককে কী বলা হয়? তুগলক বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়। তার সময়কাল হচ্ছে কত শাসনের? দেখো 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তার শাসন চালিয়ে যান। নেক্সট দেখো কী বলেছে, আরেকটি পয়েন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই পয়েন্টটা তোমাদের জন্য। দেখো আমি স্টার মার্ক দিয়ে দিলাম। এই 4 প্রকার তিনি কর আরোপ করেছিলেন। কি কি কর? একটা হচ্ছে খারজ, খামোশ, জিজিয়া, জাকাত। নিচে আমরা এই 4টি কর সম্পর্কেই ডিটেলসে পড়বো। তার আগে তোমরা মনে রাখবে এই 4টি করই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সামে বারে বারে এই পয়েন্টটা থেকে কিন্তু প্রশ্ন এসেছে। দেখো প্রথমেই আমরা জেনে নেব খারাজ কি। দেখো এখানে খারাজ হচ্ছে এক ধরনের ভূমিকর যা জমির উৎপাদিত পণ্যের 1/10 অংশের কী ছিল? সমান ছিল। অর্থাৎ এই খারাজ ছিল এক ধরনের কৃষিকর বা ভূমিকর। যে সমস্ত কৃষকগণ জমিতে উৎপাদিত ফসলের তাদের কী করতো? 10 ভাগের 1 ভাগ কর হিসাবে দিতে হতো। এই করকেই বলা হয় খরাজ। নেক্সট দেখো জাকাত। জাকাত কি? জাকাত হচ্ছে মোট সম্পত্তির ওপর 2% কর। অর্থাৎ একটি ব্যক্তি দিল্লি সুলতানিতে তুগলক বংশের শাসনকালে একটি ব্যক্তির যা সম্পত্তি ছিল তা 2% কর হিসাবে দিতে হতো। এই করকে কী বলা হতো? জাকাত বলা হতো। নেক্সট দেখো, নেক্সট আরও কী কী পয়েন্ট আছে বা বাকি করগুলো সম্পর্কে আমি দেখে নেবো। দেখো কী বলেছে, জাকাতের পর গেল দেখো জিজিয়া। জিজিয়া সম্পর্কে কী বলা আছে? জিজিয়া হলো অমুসলিমদের ওপর আরোপিত কর। এটা তোমরা অনেকেই জানো, কারণ ছোটোবেলা থেকে এটা তোমরা পড়ে আসছো, তাই এটা সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। নেক্সট দেখো খামোশ। খামোশ কি? খামোশ হলো যুদ্ধের সময় ধরা পড়া লুটের 1/5 অংশ। অর্থাৎ তখনকার কী হতো? বিভিন্ন অভিজাত বর্গ সম্প্রদায়, সেই অভিজাত বর্গ সম্প্রদায়রা বিভিন্ন জায়গায় যুদ্ধ করতো এবং কী করতো? বিভিন্ন জিনিসপত্র লুট করতো। সেই লুট করা জিনিসের 5 ভাগের 1 ভাগ আবার কর হিসাবে দিতে হতো। এই করকে কী বলা হতো? খামোশ বলা হতো। নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট কী বলেছে, তিনি দরিদ্র মেয়েদের বিয়ের ব্যবস্থা করার জন্য দিওয়ানি খয়রাত নামক একটি নতুন বিভাগ স্থাপন করেছিলেন। ঠিক আছে? এটা কিন্তু তোমরা মনে রাখবে। দরিদ্র মেয়েদের বিবাহের ব্যবস্থা করার জন্য তিনি দিওয়ানি খয়রাত নামে একটি নতুন বিভাগ স্থাপন করেন। নেক্সট কী বলেছে, তিনি দিল্লিতে দারুল শিফা নামক একটি হাসপাতাল স্থাপন করেন। কি নামক? দারুল শিফা বা সাফা নামক একটি হাসপাতাল স্থাপন করেছিলেন। নেক্সট দেখো আমরা যদি বলি নেক্সট পয়েন্ট,
ফিরোজ শাহ তুগলক সম্পর্কে ফিরোজ শাহ তুগলক বেশ কয়েকটি খালের কিন্তু সংস্করণ ঘটিয়েছিল, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলক বেশ কয়েকটি খালের কিন্তু সংস্কার ঘটিয়েছিল, কারণ তার আমলে জলসেচের বিভিন্ন সমস্যা ছিল, সেই জলসেচের সমস্যা দূরীকরণের জন্যই তিনি বিভিন্ন খালের সংস্কার করেন এবং বিভিন্ন নতুন খালও তিনি নির্মাণ করেছিলেন। দেখো নেক্সট, তুগলক বংশের শেষ শাসক। তুগলক বংশের শেষ শাসক কে ছিলেন? তুগলক বংশের শেষ শাসক ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তুগলক। ইনিই ছিলেন তুগলক বংশের শেষ শাসক। এবার দেখো, আমি তোমাদের ভিডিওর মাঝেই বলে দিয়েছিলাম যে ইবন বতুতা, যে কিনা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিলেন, তার সম্পর্কে আমি ভিডিও শেষে ডিটেলসে তোমাদের কিছু জিনিস বলে দেবো। তো দেখো, সেই ইবন বতুতা সম্পর্কেই বেশ কিছু জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমেই বলে রাখি, ইবন বতুতা, তাই তো, এই ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, ইবন বতুতা সম্পর্কে যদি আমরা বলতে যাই, তো ইবন বতুতা দেখো কোথাকার লোক ছিলেন বা তিনি কোথাকার অধিবাসী ছিলেন, তো যদি বলতে চাই ইবন বতুতা মরক্কো। ঠিক আছে, ইবন বতুতা মরক্কোর অধিবাসী ছিলেন। তিনি কার আমলে এসেছিলেন সেটা তো আগেই বলে দিলাম, মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিলেন। এবং তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ কি, দেখো গ্রন্থ কি ছিল? তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ ছিল কিতাব উল রাহেলা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন প্রশ্নপত্র দেখলেই বুঝতে পারবে জীবন বতুতার একটি উল্লেখযোগ্য গ্রন্থ কী ছিল, কিতাবুল রেহেলা। এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে। এবং আরও একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে তিনি কোন শাসকের আমলে ভারতে এসেছিলেন, সেটা তো আমি বলেই দিলাম তোমাদের, যে মোহাম্মদ বিন তুগলকের মধ্যে, বা সেটা তোমরা নোটের মধ্যেও পেয়ে যাবে। আরেকটা জিনিস, এই পিডিএফটা তোমরা পুরো দিল্লি সুলতানি পড়ানো আমার ক্লাস কমপ্লিট হয়ে গেলে এই পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হতে চাও তারা কী করো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে কী করবে, এটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। কারণ আমি এভাবে পরপর সিরিজ নিয়ে দিল্লি সুলতানি, তারপর মোগল শাসক অর্থাৎ মোগল শাসনকাল, এইভাবে পুরো হিস্ট্রি তোমাদের কমপ্লিট করানোর চেষ্টা করব। বোঝা গেল? তাহলে ইবন বতুতা সম্পর্কে এটুকুই জানা ছিল। আর একটা জিনিস যদি তুমি জেনে রাখতে পারো ইবন বতুতা সম্পর্কে, সেটা কি, তার মানে সে কত সময় থেকে কত সময় পর্যন্ত ভারতে ছিল। তো দেখো, সেটা যদি জানার থাকে তাহলে দেখো বলে দিচ্ছি। দেখো, তিনি 1333 থেকে, ঠিক আছে, 1333 থেকে 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত কী ছিল, ভারতে তিনি ছিলেন। বোঝা গেছে? এবং তিনটি জিনিস হয় এখান থেকে বললাম। দেখো, কত সময় পর্যন্ত ছিলেন এটা অতটা ইম্পর্টেন্ট নেই, এটা কম্পিটিটিভ এক্সামে সেরকম প্রশ্ন আসে না, তবুও আমি তোমাদের জানার জন্য বলে দিলাম। ঠিক আছে, তো ইবন বতুতা সম্পর্কে তিনটে জিনিস মনে রাখবে, কোন শাসকের আমলে সে ভারতে এসেছিল, তিনি কোন দেশের অধিবাসী ছিলেন, এবং তার গ্রন্থ। এই তিনটে জিনিস মনে রাখা দরকার। এবার আসি, আমি বলেছিলাম তোমাদের যে প্রত্যেকটা বংশের শেষে আমি তোমাদের বলে দেবো যে সেই বংশের প্রথম শাসক, শেষ শাসক এবং শ্রেষ্ঠ শাসক। তো দেখো, আমরা পড়লাম তুগলক বংশ। তো তুগলক বংশের প্রথম শাসক কে ছিলেন? তুগলক বংশের প্রথম শাসক ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। ঠিক আছে, এবং শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? শ্রেষ্ঠ শাসক ছিলেন ফিরোজ শাহ। ফিরোজ শাহ তুগলক ছিলেন তুগলক বংশের শেষ শাসক এবং শ্রেষ্ঠ শাসক। এবং শেষ শাসক কে ছিলেন? দেখো, শেষ শাসক আমি লাস্ট পয়েন্টেই তোমাদের সাথে আলোচনা করে নিলাম। কে ছিল শেষ শাসক? এই বংশের কিন্তু শেষ শাসক, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে আলোচনা করে নিয়েছিলাম নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তুগলক। নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ ছিলেন এই বংশের শেষ শাসক। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে আমি তোমাদের সাথে খলজি বংশ এবং তুগলক বংশ নিয়ে আলোচনা করলাম, এবং বাকি দিল্লি সুলতানের যে দুটো বংশ এখনও বাকি থাকলো, সৈয়দ এবং লোদি, সেই দুটো বংশ সম্পর্কে এবং আরও দিল্লি সুলতানি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমি তোমাদের পরের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।